হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো এসএসসি এমটিএস এর পরীক্ষা আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। এবছর পরীক্ষা হবে 30শে সেপ্টেম্বর থেকে শুরু। 30শে সেপ্টেম্বর থেকে শুরু করে এই পরীক্ষাটা 14th নভেম্বর পর্যন্ত কন্ডাক্টেড হবে। টোটাল 22 দিন ধরে পরীক্ষা হবে, 22 দিন। 22 দিনের মধ্যে প্রত্যেক দিন 3টে করে শিফট থাকবে, অর্থাৎ মোট 66টা শিফটে পরীক্ষা হবে। তো এই যে 1.5 মাসের ডিউরেশন, এই 1.5 মাসের ডিউরেশনে কারোর পরীক্ষা পড়েছে একদম প্রথমের দিকে, আবার কারোর একদম শেষের দিকে, কারোর মাঝামাঝি অক্টোবর মাসেও পরীক্ষা পড়েছে ফেস্টিভ্যালের দিনগুলো বাদ দিয়ে, যে দিনগুলোতে পরীক্ষা রাখা হয়েছে সেখানে। এখন কথা হচ্ছে যে এই যে শেষের অল্প কদিন বাকি, সেই কদিনে তোমরা কি কি বিষয়গুলোকে পড়বে বা তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, যাতে করে তোমরা প্রথমবারই পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারো। তো আজকের ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে ডিসকাস করব, যে টপিকগুলো এই শেষ বেলায় তোমাদের অবশ্যই ভালো করে রিভাইজ করা উচিত, এবং যে টপিকগুলো পড়ে গেলে তোমার যেখান থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা থাকে, আমরা শুধুমাত্র সেই টপিকগুলোকেই গুরুত্ব দেব। আমি প্রথমেই বলি, এসএসসি এমটিএস এর তোমরা যদি জানো এক্সাম প্যাটার্ন, সেশন 1 এবং সেশন 2 দুটো সেশনে এই এক্সামটা হয়। যেখানে সেশন 1-এ তোমার থাকে ম্যাথামেটিক্স এবং রিজনিং। এই পার্টটা হচ্ছে বা সেশন 1টা হচ্ছে তোমার কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ ম্যাথস এবং রিজনিংয়ে তোমার এই যে 40টা প্রশ্ন 20-20টা করে, তার জন্য তোমার 45 মিনিট টাইম থাকবে, এবং এই 45 মিনিটে তোমাকে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে, এবং এটা কিন্তু পুরোটাই কোয়ালিফাইং ইন নেচার। আর সেকেন্ড সেশন যেটা, সেটাতে থাকে তোমার জেনারেল নলেজ এবং ইংলিশ। 25টা করে মোট 50টা প্রশ্ন থাকে, এবং এই 50টা প্রশ্নের জন্য তোমরা টাইম পাবে এখানেও 45 মিনিট। এটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি এমটিএস এই যে ফার্স্টের সেশন, সেটা কিন্তু অনলি কোয়ালিফাইং ইন নেচার। সেখানে মার্কসের কোনো রকম অ্যাডিশন হয় না ফাইনাল সিলেকশনের জন্য। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে সেশন 2। তাই জন্য আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সেশন 2তে যে দুটো সাবজেক্ট রয়েছে, সেই দুটো সাবজেক্ট নিয়ে ডিসকাস করব, যে এই দুটো সাবজেক্টে তোমার কি কি পড়া উচিত এবং কোথা থেকে পড়া উচিত। অনলি জেনারেল নলেজ এবং ইংলিশ সম্পর্কে। এখন পরীক্ষার এই শেষ বেলায় দাঁড়িয়েও যদি তোমার ম্যাথামেটিক্স এবং রিজনিং তৈরি করতে হয়, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন অনেকটা পিছিয়ে আছে। সুতরাং আমি তোমাদের বলবো, যা যা ম্যাথামেটিক্স এবং রিজনিং হয়ে গেছে, এই শেষ সময়টুকু মক টেস্ট দেওয়া বাদ দিয়ে অনলি জেনারেল নলেজ এবং ইংলিশের দিকে ফোকাস করো। তো জেনারেল নলেজ কি কি বিষয়গুলো আমাদের গুরুত্ব দেওয়া ঠিক হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি যদি সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা টপিকের কথা বলি, প্রথমে চলে আসি হিস্ট্রিতে। হিস্ট্রিতে তোমরা সময় ধরে রিভাইজ করে নাও। সবার প্রথমে গভর্নর জেনারেলস অফ ইন্ডিয়া। ভারতে যে কয়জন ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন, তাদের আমলে কি কি বিল এসেছে, কি কি আইন এসেছে, বা কি কি ইম্পর্টেন্ট চেঞ্জেস এসেছে, সেগুলোকে একটু ভালো করে রিভাইজ করে নেবে ওপর। দেন পড়বে ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট ডাইনেস্টিগুলো এবং তাদের ফাউন্ডারগুলো। আমি যদি স্পেশাল কয়েকটা ডাইনেস্টি সম্পর্কে তোমাদেরকে বলি, তার মধ্যে চোল ডাইনেস্টি, গুপ্তা ডাইনেস্টি, মৌর্য ডাইনেস্টি এবং মুঘল ডাইনেস্টি, যেখান থেকে কিন্তু কম বেশি প্রত্যেক বছরই প্রশ্ন করে। সুতরাং এই রাজবংশ যেগুলো বা ডাইনেস্টি যেগুলো, সেগুলোকে গুরুত্ব দেবে। এছাড়া আমি যদি স্পেশাল কয়েকজন রাজার নামও বলে দিই, যেমন ধরো সম্রাট অশোক, আকবর, আলাউদ্দিন খিলজি, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন এবং তোমার সমুদ্রগুপ্ত দুবার হয়ে গেছে। এই যে রাজারা রয়েছে, এই রাজারা কোন কোন যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, তাদের তোমার সেনাপতি কারা ছিলেন, এবং তাদের সময়কার অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, সেগুলোকে কিন্তু অবশ্যই রিভাইজ করে যাবে, যে কয়জনের নাম লিখেছি তাদের প্রত্যেকের। নেক্সট যদি আসি আমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেখানে একদম বিশেষ করে গান্ধিয়ান ফেজটা তো ভালো করে পড়বেই, আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্রত্যেকটা পোর্শনই ইম্পর্টেন্ট, এখানে সিলেকশনে কোনো রকম কোনো জায়গা নেই। অ্যান্ড লাস্ট যদি চলে আসি হিস্ট্রি থেকে, সেটা হচ্ছে প্রমিনেন্ট ফ্রিডম ফাইটার্স। এছাড়া স্বাধীনতার সময় গুরুত্বপূর্ণ যে সমস্ত পত্রিকাগুলো প্রকাশিত হয়েছিল, সেগুলো সম্পর্কেও একটু ওপর লাস্ট মুহূর্তে অবশ্যই রিভাইজ করে যাবে। এটা ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বললাম। দেন আমি যদি হিস্ট্রির পরে জিওগ্রাফির টপিকটাতে চলে আসি, জিওগ্রাফিতে যে টপিকটা এমডিএস এ প্রত্যেক বছর প্রশ্ন দেয় কম বেশি, সেটা হলো সেন্সাস 2011। সেন্সাস 2011 গুরুত্বপূর্ণ যে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো রয়েছে, সেগুলো যেন তোমার নখদর্পণে থাকে, এটা মাথায় রাখবে। সেকেন্ড, ইন্ডিয়ান রিভার সিস্টেম। প্রত্যেকটা নদী, তাদের উপনদী বা তাদের শাখা নদী, বা তাদের কোন কোন উপনদীগুলো, বিশেষ করে বড় যে সমস্ত নদীগুলো রয়েছে, ধরো গঙ্গার কথা যদি বলি, কোন উপনদীগুলো তার বাম দিকে আর কোন উপনদীগুলো তার ডান দিকে প্রবাহিত হয়েছে, সেই জিনিসগুলোকে কিন্তু একটু ভালো করে দেখে যাবে ইন্ডিয়ান রিভার সিস্টেম থেকে। দেন চলে আসছে ইন্ডিয়ান মাউন্টেন্স অ্যান্ড ফরেস্ট, ইন্ডিয়ান সয়েল অ্যান্ড ক্লাইমেট। অ্যান্ড লাস্ট যেটা পড়বে সেটা হচ্ছে লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার। আবহাওয়ার যে সমস্ত লেয়ারগুলো রয়েছে, সেই লেয়ারগুলো সম্পর্কে ভালোভাবে পড়ে যাবে, এবং তাদের উপাদানগুলো সম্পর্কেও কিন্তু পড়ে যাবে।
এটা গেলাম, আমরা আলোচনা করলাম ইন্ডিয়ান জিওগ্রাফি সম্পর্কে। 3 নম্বর পয়েন্টে যদি চলে আসি, সেখানে আমরা ডিসকাস করবো ইন্ডিয়ান পলিটি নিয়ে। ইন্ডিয়ান পলিটি থেকেও প্রত্যেক বছর প্রচুর প্রশ্ন করে এমটিএসে। আমরা এই লাস্ট ফেজে যে জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে পড়াশুনো করব সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসটাকে খুব ভালো করে পড়বে। ফান্ডামেন্টাল রাইটসের সেকশন বা আর্টিকেলগুলো বাদ দিয়েও প্রত্যেকটা আর্টিকেলের যে কটা সাব সেকশন রয়েছে বা সাব আর্টিকেল রয়েছে, আমি বলবো সেগুলোকেও একটু ভালো করে পড়বে, কারণ ইদানিং কিন্তু এমটিএসে এই জিনিসগুলো থেকেও প্রশ্ন দিচ্ছে। তো ফান্ডামেন্টাল রাইটস শুধু ওপর পড়লে হবে না, ইন ডিটেলস ফান্ডামেন্টাল রাইটসটা তোমার পড়া লাগবে। যেটা বলা নেই এখানে, তার সাথে সাথে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিসটাও কিন্তু সেম, একইভাবে একই গুরুত্বের সাথে তোমরা ফান্ডামেন্টাল ডিউটিসটাকেও কভার করবে। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটি হয়ে যাওয়ার পর নেক্সট যে গুরুত্বপূর্ণ টপিকটা আমাদের চলে আসছে সেটা হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ভারতবর্ষের সংবিধানে যে সমস্ত গুরুত্বপূর্ণ সংশোধন, অনেকগুলো সংশোধন আছে, হ্যাঁ, তার মধ্যে 42তম, 44তম বা আদার্স যে সমস্ত গুরুত্বপূর্ণ সংশোধনগুলো হয়েছিল, সেই সংশোধনগুলোর সাল এবং সেই সংশোধনে কি পরিবর্তন আনা হয়েছিল সেটাকে একটু ভালো করে দেখে যাবে। অ্যান্ড 3 নম্বর, ইম্পর্টেন্ট আর্টিকেলস, কমিটি অ্যান্ড কমিশন। এটা যদি তোমরা লুসেন্ট দেখো, লুসেন্টে প্রত্যেকটা আর্টিকেল সম্পর্কে সহজে শর্টকাটে দেওয়া রয়েছে। তাছাড়া কমিটি, হ্যাঁ, সংবিধান রিলেটেড, এবং যে সমস্ত কমিশনগুলো কথা আছে পলিটিতে, সেই সমস্ত কমিশন এবং কমিটিগুলোর নামও পড়ে যাবে। কমিটি এবং কমিশন থেকে কি পড়বে যদি তোমরা বুঝতে না পারো কোনো টেক্সট বই থেকে, এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো থেকে পড়ে গেলেই হবে। আমি পরে ডিসকাস করছি যে প্রিভিয়াস ইয়ারের কি কি প্রশ্নগুলো তোমরা পড়বে। নেক্সট আমি 4 নম্বরে চলে আসি, স্টেট রিঅর্গানাইজেশন। কোন রাজ্য কত সালে গঠিত হয়েছে এইটা কিন্তু দেয়, ইদানিং দিচ্ছে, 2022-23-এও এর থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে। তো স্টেট রিঅর্গানাইজেশন এবং তাদের ফর্মেশনের যে ইয়ারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ডেফিনেটলি দেখে যাবে। দেন প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, তাদের রিলেটেড যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে, ক্যাগ রিলেটেড যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে, সেই সমস্ত আর্টিকেলগুলোকে পড়বে। তাদের পাওয়ার, তাদের তোমার ক্ষমতা, তাদের রিটায়ারমেন্ট এজ, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু একটু দেখে যাবে এজি, সিএজি এদের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা চলে আসি রিটস অ্যান্ড এমার্জেন্সি। এমার্জেন্সি যে সমস্ত আর্টিকেলগুলোতে রয়েছে এমার্জেন্সি রিলেটেড, আর সংবিধানে যে রিটগুলোর কথা বলা হয়েছে সেই রিটগুলো সম্পর্কে একটু ভালো করে দেখে যাও। এই ছিল ওপর আমি যদি বলি পলিটি সম্পর্কে। দেন সময় নষ্ট না করে আমি চলে আসি ইন্ডিয়ান ইকোনমিতে। ইকোনমির থেকে 5 ইয়ার্স প্ল্যান খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যান সম্পর্কে ভালো করে পড়ে যাবে। খুব বিশেষ কিছু তোমার জানার দরকার নেই, অন্তত পক্ষে 5 ইয়ার প্ল্যানগুলো, কোন 5 ইয়ার প্ল্যানের সময় গুরুত্বপূর্ণ কি ঘটেছিল সেই সিদ্ধান্তগুলোর কথা একটু ভালো করে পড়ে যাবে। প্ল্যান হলিডে কত সাল থেকে কত সাল অবধি ছিল সেটাকে পড়ে যাবে। ওকে? আর কোন 5 ইয়ার প্ল্যানের মানে তোমার যে বিশেষ নাম প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানের রয়েছে সেই নামগুলোকে পড়ে যাবে। জিডিপি, এনডিপি এবং ডেপ্রিসিয়েশন সম্পর্কে যদি হালকা ধারণা নিয়ে যেতে পারো খুবই ভালো, কারণ এখান থেকে প্রশ্ন দেয় এবং এর যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলোকে এক ঝলক দেখে গেলে খুবই ভালো হয়। ঠিক আছে? খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই। জিডিপি, এনডিপি আর ডেপ্রিসিয়েশনের দেখবে ওপর প্রথমের দিকেই ফর্মুলাগুলো দেওয়া রয়েছে, শুধুমাত্র সেগুলোকে দেখে গেলেই আশা করি হয়ে যাবে। 3, ব্যাংকিং ইন ইন্ডিয়া। এখানে রিজার্ভ ব্যাংকের গঠন, রিজার্ভ ব্যাংক কোন কমিশনের সুপারিশে তৈরি হয়, কত সালে তৈরি হয়, এই জিনিসগুলোকে একটু দেখে যাবে। আর লাস্ট যেটা এখান থেকে বলবো সেটা হচ্ছে 2024-এ বাজেট রিলেটেড যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একটু দেখে যাবে। ঠিক আছে? না, নেক্সট চলে আসি সায়েন্সের কথা যদি বলি। সায়েন্সে এসএসসি এমটিএসে কোনো বার খুব বেশি প্রশ্ন দেয়, কোনো বার কম। তবে মোস্ট যে টপিকগুলো থেকে প্রশ্ন দেয় সেগুলো হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, এবং সবথেকে কম গুরুত্ব ওরা আরোপ করে ফিজিক্সে। তাও আমি যদি বলি ফিজিক্সের থেকে যদি পড়তেই হয় তোমার কাছে সময় থাকলে, লাইট এবং লেন্স। লেন্স বলতে লেন্স সম্পর্কে খুব বেশি কিছু না। যাদের ধরো চোখে হাইপারমেট্রোপিয়া রয়েছে তারা কোন ধরনের লেন্স পড়বে, যাদের মায়োপিয়া রয়েছে তাদের কোন ধরনের লেন্স পড়বে, গাড়ির সামনের দিকে যে মিরর থাকে সেই মিররে কোন ধরনের লেন্স থাকে, বা গাড়ির হেডলাইটে কোন ধরনের লেন্স থাকে, এই টুকটাক জিনিসগুলো একটু পড়ে যাবে। এবং লাইটের যে 7টা রং রয়েছে তাদের মধ্যে কার ফ্রিকোয়েন্সি বেশি, কার ফ্রিকোয়েন্সি কম, এই বেসিক জিনিসগুলো একটু দেখে গেলেই চলে যাবে। ওয়ার্ক এনার্জির সাধারণ ধারণা থেকে একটু যদি তোমরা পড়ে যেতে পারো তাহলে সেটা খুব ভালো হয়। হিট থেকে কখনো প্রশ্ন দেয়, কখনো তোমার থার্মোডাইনামিক্সের বেসিক লগুলো থেকে প্রশ্ন দেয়। তো ওই বেসিক জিনিসগুলো যদি দেখে যেতে পারো থার্মোডাইনামিক্সের, সেটাও ভালো হয়। সময় না থাকলে এগুলোকে করার দরকার নেই, সময় পেলে করে নেওয়ার জন্য। এবং যে সমস্ত তোমার ইউনিটগুলো রয়েছে, ইউনিট অর্থাৎ একক যাকে বলে বাংলায়, হ্যাঁ, প্রত্যেকটা যে টার্মগুলো রয়েছে তাদের এককগুলোকে পড়ে যাবে। ধরো ওয়ার্কের একক কি, এনার্জির ইউনিট কি বা এনার্জির একক কি, হিটের ইউনিট কি, এই জিনিসগুলো আর কি। কেমিস্ট্রি থেকে মেটাল, নন মেটাল সম্পর্কে পড়ে গেলে খুব ভালো হয়। সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট। এছাড়া পিরিয়ডিক টেবিল, এটাও তোমার খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে গ্যাস ল।
গ্যাস লটাকেও কিন্তু বলে করে পড়ে যাবে। এখান থেকে প্রশ্ন দিয়েছে এবং এবারও কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে। বায়োলজিতে যদি আমি চলে আসি, বায়োলজি থেকে কি কি পড়বে? ভিটামিন এবং মিনারেলসটাকে সব থেকে গুরুত্বপূর্ণ দেবে। তারপর অ্যানিম্যাল এবং প্ল্যান্ট কিংডম সম্পর্কে, ডিজিজ সম্পর্কে, হিউম্যান বডিতে যে সমস্ত ডিজিজগুলো হয়, কোনগুলো ব্যাকটেরিয়ার জন্য হয় বা কোনগুলো অন্য কোনো কিছুর জন্য, কোনগুলো ভাইরাসের জন্য, এগুলোকে একটু দেখে যাবে। সেল থিওরিটাকে একটু ওপর ওপর দেখে গেলে ভালো হয়। আর এনভায়রনমেন্ট রিলেটেড যে সমস্ত জিনিসগুলো রয়েছে বা যে সমস্ত প্রোটোকলগুলো রয়েছে সেগুলোকে একটু ভালো করে পড়ে গেলে খুবই ভালো হবে এই বায়োলজি টপিক থেকে তোমাদের জন্য। স্ট্যাটিক বা নর্মাল টপিকের পর আমরা যদি আসি ট্র্যাডিশনাল টপিকগুলোর পর আমাদের স্ট্যাটিক জেনারেল নলেজে কী কী পড়বো, আমি বলবো স্ট্যাটিক জেনারেল নলেজ তো খুবই ইম্পর্টেন্ট, বিকজ তোমরা জানো এসএসসি এমটিএসে এই পোর্শন থেকে কত কত প্রশ্ন আসে স্ট্যাটিক জেনারেল নলেজ থেকে এখন, তাই না? তো স্ট্যাটিক জেনারেল নলেজকে হালকাভাবে নিলে চলবে না। ওই ন্যাশনাল পার্ক কোনটা কোথায় এইগুলো অতটা এখন দেয় না, তবে যেটা দেয় সেগুলো হচ্ছে ফেস্টিভ্যালস এবং থেকে প্রচুর প্রশ্ন দেয়, ড্যান্স থেকে প্রচুর প্রশ্ন দেয়। ফেস্টিভ্যালসের সাথে সাথে ইদানিং যেটা নতুন শুরু করেছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালগুলো হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কোন মাসে হয় সেই মাসগুলোর নামও কিন্তু জিজ্ঞাসা করছে। তার সাথে যদি বলি ড্যান্স ফর্ম অর্থাৎ আমাদের যেগুলো ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে অ্যান্ড যেগুলো ফোক ড্যান্স রয়েছে, স্পেশালি যে সমস্ত ড্যান্সগুলো ইউনেস্কোর রিকগনিশন পেয়েছে সেই ড্যান্সগুলোর নাম যেন তোমার মাথায় থাকে। মিউজিক অ্যান্ড মিউজিশিয়ান, গুরুত্বপূর্ণ বাদক এবং বাদ্যযন্ত্র যারা রয়েছে তাদের সম্পর্কে পড়ে দিতে হবে। আর স্পোর্টস পার্সোনালিটি বলতে খেলা এবং তার গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং কোন টার্ম কোন খেলার সঙ্গে যুক্ত, এর থেকে কিন্তু এসএসসি এমটিএসে প্রত্যেক বছর কোনো না কোনো শিফটে প্রশ্ন দিয়েই থাকে। পার্সোনালিটি অর্থাৎ কোন খেলোয়াড়, বা ধরো এই যে অলিম্পিক হয়ে গেল, অলিম্পিক গেমসে কোন খেলোয়াড়, কোন অ্যাথলেট কোন খেলার সঙ্গে যুক্ত, তাদের নামগুলোকে কিন্তু একটু দেখে যাবে। নেক্সট চলে আসি ইন্ডিয়া ইন অলিম্পিক গেমস। ভারতবর্ষের অলিম্পিক গেমসের হিস্ট্রি, আজ অবধি ভারতবর্ষ যতগুলো মেডেল পেয়েছে, স্পেশালি যতগুলো গোল্ড পেয়েছে, তাদের নাম, কোন কোন সালে পেয়েছে এবং ইন্ডিয়া প্রথম কবে অলিম্পিকে পার্টিসিপেট করেছিল, প্রথম কোন মহিলা অলিম্পিকে পদক পেয়েছেন, প্রথম কোন পুরুষ অলিম্পিকে পদক পেয়েছেন, এই জিনিসগুলোকে কিন্তু একটু দেখে যাও প্লিজ। তারপর চলে আসি 5 নম্বর টপিকে, মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যে সমস্ত গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলো এবং রিসেন্ট তার প্রাপক, যদিও সেটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের মধ্যে চলে আসে আমি বলবো, তাও মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো কোন অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা তোমাদের কিন্তু জানতে হবে। এবং 6 নম্বর টপিক যেটা চলে আসছে সেটা হলো বুকস অ্যান্ড অথার্স সম্পর্কে পড়তে হবে। সম্প্রতি প্রকাশিত হওয়া গুরুত্বপূর্ণ বই, তার সাথে সাথে পুরনো যে সমস্ত বইগুলো ধরো কখনো জ্ঞানপীঠ পেয়েছে, কখনো সাহিত্য একাডেমি পেয়েছে বা কখনো বুকার্স পুরস্কার পেয়েছে, সেই সমস্ত বইগুলোর নাম কিন্তু একটু পড়ে যাবে। চলে আসি আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যদি বলি, সবার প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট এবং তার সাথে সাথে রয়েছে ধরো স্পোর্টস সম্পর্কে পড়বে, ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, আইপিএল রিসেন্ট যেগুলো কন্ডাক্টেড হয়েছে সেগুলো সম্পর্কে পড়বে, অলিম্পিক গেমস 2024-এর সম্পর্কে পড়বে, সাথে প্যারা অলিম্পিক সম্পর্কেও পড়বে এবং তার প্রত্যেকটা পার্টিসিপেন্ট যারা রয়েছে সেই পার্টিসিপেন্টরা কোন কোন খেলার সঙ্গে কে যুক্ত তাদের নামগুলো কিন্তু একটু মনে করে অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? এবং কোন কোন বিভাগে ইন্ডিয়া এবছর কোন কোন পুরস্কার পেয়েছে সেটা যেন তোমার মাথায় থাকে। নেক্সট চলে আসি 4 নম্বরে হচ্ছে আমাদের বুকস অ্যান্ড অথার্স সম্পর্কে, 2023 এবং 24-এ প্রকাশিত হওয়া গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখকগুলো সম্পর্কে। গত 2-3 বছরের মধ্যে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্কিম রয়েছে, স্পেশালি যেগুলো তোমার আন্ডার প্রিভিলেজদের জন্য, যেগুলো মহিলাদের জন্য এবং যেগুলো আনএমপ্লয়মেন্টেড দূর করার জন্য, সেই সমস্ত স্কিমগুলোকে বেশি ইম্পর্টেন্স দেবে। এবং 6 নম্বরে যদি আমি চলে আসি, মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই পড়ে যাবে। এখন যদি আমি এখান থেকে বলি তোমাদের এই যে অ্যাপয়েন্টমেন্ট, গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের চ্যানেলে অলরেডি করানো রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এটাও আমাদের চ্যানেলে করা রয়েছে, বুকস অ্যান্ড অ্যাথার্সে আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, তোমরা সেখান থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তৈরি করে নিতে পারো। অলিম্পিক গেমসের সম্পর্কে যদি বলি, অলিম্পিক গেমস 2024-এর হ্যান্ড রিটেন নোটস আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে এবং ওখান থেকে দেখে পড়ে নিলেই তোমাদের আশা করি 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো তোমাদের হয়ে যাবে। আর রইল পরে স্পোর্টস এবং সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট স্কিম, এই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকালের মধ্যে, যাতে তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে? তো এই গেল টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আমি ডিসকাস করে নিলাম। তাছাড়া তোমরা যদি ইউটিউব থেকে তোমরা যদি বা অন্য কোনো মিডিয়া থেকে তোমরা যদি পড়াশোনা করে থাকো, নতুন করে কিছু দেখার দরকার নেই, সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আরেকবার রিভাইজ করে নেবে, তাতেও কিন্তু তোমাদের লাভই হবে।
তো এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটাকে দেখে থাকো, আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলো সংক্রান্ত বা আমাদের পরবর্তী পরীক্ষাগুলো সংক্রান্ত আপডেটসগুলো পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকবে। লাস্ট আমি যদি ইংলিশ সম্পর্কে তোমাদেরকে বলি যে কারেন্ট জেনারেল নলেজের পর তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স তো হয়ে গেল, ইংলিশ থেকে কী কী পড়বে এবং তারপরে আমি আরেকটা ঘটনা বলবো যে এই সব কিছুর পরেও যদি তোমার মনে হয় যে পুরো বিষয়টা তোমার পক্ষে করা একটু কঠিন হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট যে কাজটুকু তোমাকে করতে হবে সেটা সম্পর্কেও বলবো। দেখো, আমি সবার আগে ইংলিশ সম্পর্কে বলি। ইংলিশের সিলেবাস বলতে গেলে পুরোটাই পড়া উচিত, কিন্তু এই শেষ বেলায় যেহেতু তোমার কাছে সময় অল্প, তুমি টেন্সটাকে ভালো করে রিভাইজ করবে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টকে রিভাইজ করবে ভালো করে, এবং যদি তুমি ভোক্যাব পোর্শনের মধ্যে থেকে বলো, প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্বগুলোকে দেখে যাবে। আর কোনো ইউটিউব চ্যানেল থেকে পসিবল হলে, হ্যাঁ, যেখানে অনেক কন্টেন্ট দেওয়া রয়েছে ইউটিউবে, সেখান থেকে গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট যে রুলসগুলো, যেখানে সবকটা চ্যাপ্টার মিলিয়ে রুলসগুলোকে করানো হয়েছে, এটা তোমরা একটু ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুলসগুলোকে একটু দেখে যাবে। ইংলিশে এর বাইরে হয়তো এই সময় তুমি করার সুযোগ পাবে না, তবে এই যে জিনিসগুলো বললাম, গ্রামার সম্পর্কে বলো বা জেনারেল ইংলিশ সম্পর্কে বা জেনারেল নলেজ সম্পর্কে, তার পাশাপাশি তোমাকে যে কাজটা অবশ্যই করতে হবে বা যে কাজটা এই মুহূর্তে এইগুলোর থেকেও, এই যে এতগুলো কথা বললাম সব থেকে গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি ইম্পর্টেন্স যেটা রাখে সেটা হলো তোমার প্রিভিয়াস ইয়ারের রিভিশন। আমি শুধু তাই নয়, আমি তোমাদের এটুকু বলবো যে এই যে এতক্ষণ ধরে যে টপিকগুলো বললাম, সেই টপিকগুলোকে যদি তোমরা পড়ার সময় নাও পাও, তাও কিন্তু তোমাকে এই যে স্লাইডে যেটা দেখতে পাচ্ছ যে টপিকগুলো, সেটা কিন্তু তোমাকে এই কদিন অবশ্যই করতে হবে। সেটা কি? তোমাকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, পিনাকেল বা কিরানের জেনারেল নলেজের বই থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোকে রিভাইজ করে নিতে হবে। একইভাবে তোমাকে জেনারেল ইংলিশের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো আছে, সব কটা টপিকের সব কটা কোশ্চেন তোমাকে রিভাইজ করে নিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু তোমাকে পিনাকেল বা কিরান যে পাবলিকেশনের বই তোমরা ফলো না করো না কেন, সেখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারটা রিভিশনটা এই সময় খুব 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 ম্যাটার করছে। প্রত্যেকটা টপিকের রিভাইজ করে নেবে। ঠিক আছে? স্পেশালি জেনারেল নলেজের যদি কথা বলি, এটা আগে করবে। নেক্সট আর কি করবে? এবছর এসএসসি, সিজিএল এবং সিএইচএসএল এ যে সমস্ত জিকে এবং ইংলিশ প্রশ্নগুলো এসছে প্রিলিমসে, সেই সমস্ত জিকে প্রশ্নগুলোকে ভালো করে দেখে যাবে, সেই সমস্ত ইংলিশের কোশ্চেন্সগুলোকে বা স্পেশালি ভোক্যাবগুলোকে ভালো করে দেখে যাবে, মিস হয় না যেন। এবং তার সাথে সাথে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেলি 2টো করে মক টেস্ট অন্তত পক্ষে দেওয়া উচিত। কোথা থেকে দেবে? টেক্সট বুক থেকে তোমরা দিতে পারো। এবং মক টেস্ট যদি তোমার মনে হয় তুমি ম্যাথ এবং রিজনিংয়ে তুমি কোনো রকমভাবে কোয়ালিফাই করে যেতে পারবে, তোমার অতটা অসুবিধা নেই, তাহলে আমি তোমাকে বলবো ম্যাথ রিজনিংটাকে তোমরা স্কিপ করে গিয়ে তোমরা শুধু জিকে এবং ইংলিশটাকে এই মুহূর্তে ভালো করে তোমরা মক টেস্টগুলো দাও। তাহলে তোমরা কম সময়ের মধ্যে, 45 মিনিট সময় থাকে, তবে তোমরা চেষ্টা করবে 30 মিনিটের মধ্যে ফিনিশ করার। 30 মিনিটের মধ্যে তোমরা এই মকগুলোকে দিয়ে নিতে পারবে। আর 2টো মকের জন্য তুমি 1 ঘন্টায় 2খানা মক আরামসে দিয়ে নিতে পারবে। এই মক টেস্টটা কিন্তু তোমাকে এই মুহূর্তে ডেলি বেসিসে দেওয়া দরকার। ঠিক আছে? এবং পরীক্ষার হলে তোমাদের অ্যাপ্রোচ কী থাকবে এবং কতগুলো সেফ অ্যাটেম্প্ট থাকবে, সেইটা নিয়ে আমি তোমাদের সাথে আরেকটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আলোচনা করব, যে এক্সাম হলে তোমরা কীভাবে কোশ্চেন্সগুলোকে অ্যাপ্রোচ করবে। বাট আপাতত যেহেতু লাস্ট ফিনিশিংয়ের রিভিশন, খুব ভালো করে রিভিশন দাও। কোনো রকম কোনো ডাউট থাকলে, কোনো রকম কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্ট বক্সে পোস্ট করো এবং নিজেদের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখো, যাতে টেনশন এবং কোনো রকম উদ্বিগ্নতার জন্য তোমরা যাতে অসুস্থ না হয়ে যাও, তাহলে কিন্তু পুরো প্রিপারেশনটাই হ্যাম্পার হয়ে যাবে। তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে, সকলের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।